This video is based on ongoing investigations and news reports. The information shared is for awareness only and may change as more details emerge. Viewer discretion is advised. এবার দেখাবো আপনাদের কাটোয়ায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, ধ্বংসস্তূপ থেকে যাওয়া বাড়ি থেকে উদ্ধার ছিন্ন ভিন্ন দেহ। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল থেকে বহিষ্কৃত এক নেতার ঘনিষ্ঠ একজন দুষ্কৃতীকে। না, এই বিস্ফোরণের সঙ্গে শাসক যোগের অবশ্য এখানেই শেষ নয়। ঘটনার পরেই আরেকটা বোমা ফাটিয়েছেন কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেছেন দুষ্কৃতীদের আসল টার্গেট নাকি তিনিই ছিলেন। শুক্রবার সন্ধ্যের পর হঠাৎই তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাটোয়ার রাজোয়া গ্রাম। পরপর দুটি বোমা বিস্ফোরণ হয়। গ্রামবাসীরা বাইরে বেরিয়ে এসে দেখেন মন্টু শেখ নামে এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ি ও তার আশপাশে একাধিক চালা ঘরে আগুন জ্বলছে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির চাল উড়ে যায়, ভেঙে পড়ে বাড়ির দেওয়ালও। গ্রামবাসীদের দাবি, বিস্ফোরণের পর বেশ কয়েকজন দুষ্কৃতীকে দৌড়ে পালাতে দেখেন তারা। ধ্বংসস্তূপেই পড়েছিল একজনের রক্তাক্ত লাশ। তার ছেলে ওই এইদিকে বেরিয়ে কিন্তু পালিয়ে গেছিল, তুফান বলে ছেলেটার নাম, বেরিয়ে পালিয়ে গেছিল। সিভিল পুলিশ আসি ছেলেকে ধরলো, ধরি তখন ওই দোকানটা আছে, ওই দোকানটার ওইখানটাতে দাঁড়াইলো। এবার তাহা করতে শুনলাম এইখানটায় একটা লোক মৃত্যুদেহ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝলসে যাওয়া দেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় তুফান চৌধুরী নামের এক স্থানীয় যুবককে। এলাকায় সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত তুফান চৌধুরীকে তৃণমূলের বহিষ্কৃত নেতা জঙ্গল শেখের ঘনিষ্ঠ বলেই জানে এলাকার মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভূমের এক দুষ্কৃতীকে রাজুয়া গ্রামে নিয়ে এসে মন্টু শেখের পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধছিল তুফান ও তার দলবল। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। না, কেউ জানে না, গ্রামের লোকই জানে না এটা লুকিয়ে হচ্ছে। তো দুর্ঘটনা ও মানে গ্রামটাকে একটা উত্তেজনক একটা বড় বিপদের মুখে ফেলাইতে গিয়েছিল। তার আগে এটা বাস্তব হয়েই জানা হয়েছে, গ্রামে উদ্ধার হয়েছে যেটা যা হয়েছে, নালে গ্রামে একটা বড় ধরনের বিপদ আসতো। কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়ে গ্রামে ফিরেছিল তুফান চৌধুরী। গ্রামবাসীদের অনেকেরই দাবি, জঙ্গল শেখের মদতেই ফের এলাকায় ত্রাস তৈরির পরিকল্পনা ছিল তুফানের। কাটোয়ার বিস্ফোরণে ধৃত তুফান চৌধুরীকে ঘিরে রাজনীতির তুফানের মাঝেই বোমা ফাটিয়েছেন স্থানীয় বিধায়ক তথা পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তার বিস্ফোরক দাবি, তাকে অথবা দলে তার অনুগামীদেরই খুন করতে চলছিল বোমা বাঁধার কাজ। ওদের লক্ষ্য তো আমরাই, আমার উপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের উপরও হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা। গোটা ঘটনায় রবীন্দ্রনাথ আঙুল তুলছেন তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখ ও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত তুফান চৌধুরীর দিকে। অর্থাৎ বোমা বাঁধা ও বিস্ফোরণের পিছনে দলের অন্তর্দ্বন্দ্বের কথা স্বীকার করে নিচ্ছেন খোদ তৃণমূলের জেলা সভাপতি। নিঃসন্দেহে তার শাসক দলের অস্বস্তি আরও বাড়াবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাটোয়ায় একটা বিস্ফোরণ আর তারপরেই শুরু রাজনীতির তুফান। জখম দুষ্কৃতী তুফান চৌধুরী, সে গ্রেপ্তার হয়েছে। আর এই ঘটনায় মদতদাতা হিসেবে যার নাম উঠে আসছে, সে তৃণমূলের এক বহিষ্কৃত নেতা জঙ্গল শেখ। তার নাম উঠে এসছে এই ঘটনায়, এবং সেখানকার জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি, তিনি খোদ বলছেন খুনের কথা, খুনের অভিযোগের তথ্য সামনে আনছেন। কিন্তু কেন এই খুনোখুনির পরিবেশ তৈরি হচ্ছে কাটোয়ায়, সে বিষয় নিয়ে কি বলছেন সেখানকার বিধায়ক, কি ইঙ্গিত দিচ্ছেন তিনি, শুনুন। বিস্ফোরণে রক্তাক্ত কাটোয়া, বিস্ফোরণ আর মৃত্যুর ভয়াবহতাকে সরিয়েই উঠছে রাজনীতির তুফান। ঘটনাস্থল থেকেই পুলিশের হাতে পাকড়াও জখম দুষ্কৃতী তুফান চৌধুরীর সূত্রেই উঠে এসেছে তৃণমূলের বহিষ্কৃত নেতা জঙ্গল শেখের নাম। গোটা ঘটনায় জঙ্গল শেখের বিরুদ্ধে যিনি আঙুল তুলেছেন তিনি আর কেউ নন, গত 3 দশক ধরে কাটোয়ার বিধায়ক থাকা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, তাকে মারার ষড়যন্ত্র করছেন জঙ্গল শেখ, তুফান চৌধুরীরা। তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল। জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা, এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা, বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। জঙ্গল শেখ এবং তার দলবলের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন
বর্তমানে পূর্ব বর্ধমানের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কিন্তু কে এই জঙ্গল শেখ? কাটোয়ায় দীর্ঘদিনই বহু অপরাধের সঙ্গে যুক্ত জঙ্গল শেখ। নদিয়া থেকে মুর্শিদাবাদ পর্যন্ত জঙ্গল গ্যাংয়ের দাপট। কাটোয়া পুরসভায় তৃণমূলের কাউন্সিলর নির্বাচিত হয়। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তৃণমূলে আসার পরেই জঙ্গলের সঙ্গে তার বিবাদ শুরু হয়। 2015-র একটি খুনের ঘটনায় গ্রেপ্তার হয় জঙ্গল শেখ। একের পর এক অপরাধের নাম জড়ানো জঙ্গলকে বহিষ্কার করে তৃণমূল। দল থেকে বহিষ্কৃত জঙ্গল শেখের রাগের মূল কারণটা উঠে আসে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কথায়। রাজুয়া গ্রাম সংলগ্ন অজয় নদের বালিঘাট একসময় ছিল জঙ্গল গ্যাংয়ের দখলে। সেই দখলদারি ফিরে পেতেই হামলার ছক বলে আশঙ্কা করছেন রবীন্দ্রনাথ। জোর করে চালাতো, তাহলে এখন কি সেটাই পুনরায় আবার নিতে চাইছিল? সেটাও হতে পারে, সেই চেষ্টাও হতে পারে যে তাহলে একটা ফিনান্সের দিকটা আরও শক্ত হবে, তারপরে আরও ঘটনা ঘটাবে। তৃণমূল সভাপতি আঙুল তুলেছেন দলের বহিষ্কৃত নেতার দিকে, আর এই সুযোগে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। তো ওনারা তো জঙ্গল শেখ নিয়ে এত ভয় কিসের জন্য? জঙ্গল শেখের আছেটা কি? তো তাকে, তার ফ্যামিলিকে তো সর্বশান্ত করা হয়েছে, সবাইকে জেলে ভরা হয়েছে, সব কিছু করা হয়েছে, জামিনে ছাড়া পেয়েছে। তাহলে নিশ্চয়ই শাসক দলের এমন কারো মাথায় হাত আছে যার জন্য আজকে সে এগুলো করার সাহস পাচ্ছে। রবীন্দ্রনাথ চ্যাটার্জির মতন মানুষকে মারার জন্য বোম বাজছে, এটা তো চারটিখানি কথা না। রাজনীতির এই চাপানোতরের মধ্যেই রক্তাক্ত কাটোয়া। সেই বোমা বিস্ফোরণ আর লাশের লড়াইয়ের পিছনেই নাকি অজয় নদের পারের এই বালিঘাট, যার দখল নিতেই শুক্রবার রাতে রাজুয়া গ্রামে চলছিল বোমা বাঁধা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পানিহাটি কাণ্ড মনে আছে নিশ্চয়ই আপনাদের। সেই পানিহাটির কাণ্ডে এবার নতুন মোড়। শ্বেতা খানের বিরুদ্ধে জালিয়াতির মামলা শুরু করলো পুলিশ। বিভিন্ন নামে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বানিয়েছিল শ্বেতা। সেই সব নথি দিয়ে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল সে। আচ্ছা, কি উদ্দেশ্য ছিল তার জানবো, কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুব্রত রয়েছেন। সুব্রত, এই জালিয়াতির শ্বেতার মূল উদ্দেশ্য, মানে পিছনে কি কারণ ছিল, কি করতে চেয়েছিল শ্বেতা? দেখো, আমরা জানি যে শ্বেতা খান ইশারা নামের একটি প্রোডাকশন হাউস চালাতেন এবং যেখানে পর্নোগ্রাফি করা হতো এমনটাই জানি। এবং পানিহাটির যে তরুণীকে নির্যাতন করে বাড়িতে আটকে রেখেছিল, সেই ঘটনায় ইতিমধ্যেই শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের জেল হেফাজত দেওয়া হয়েছিল। এবং পুলিশ বা তদন্তকারীরা তদন্তে নেমে যেটা জানতে পারছে যে ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড বা বিভিন্ন নামের তারা তৈরি করে, প্যান কার্ড তৈরি করে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিল। এবং এই তদন্তের জন্যই তদন্তকারীরা আদালতের কাছে শ্বেতাকে হেফাজতে চাইছিলেন, পুলিশ হেফাজতে চেয়েছিলেন এবং আজ আদালত 5 দিনের পুলিশি হেফাজত দিয়েছে। পাশাপাশি শ্বেতা খানের একটি অন্য মোবাইল নাম্বারের মোবাইল ফোন, সেটিকেও কিন্তু নিজেদের হেফাজতে নেবার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। মূলত মনে করা হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্টগুলি খুলে এখান থেকে আর্থিক তছরূপের ঘটনাও রয়েছে। তার মানে আর্থিক তছরূপেরও কোথাও একটা শ্বেতার উদ্দেশ্য ছিল, বা তার এটা পিছনে একটা অন্য আর একটা ব্যবসা ছিল, এমনটাই সন্দেহ করা হচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। আমরা 5 দিনের পিসি প্রেয়ার করেছিলাম। লার্নেড CGM শ্রী গৈডিক রায় আমাদের প্রেয়ার দেখে, কেস ডায়েরি দেখে এবং বোথ সাইডের সওয়াল জবাব শুনে 5 দিনের পিসি অ্যালাউ করেছে। 3টে ডকুমেন্টস কি পাওয়া গেছে? না, 3টে নামে ডকুমেন্টস কিছু পাওয়া গেছে। এখন সেগুলোকে ভেরিফাই করা হবে এবং সেগুলোর অথেন্টিসিটি এবং সেগুলো দিয়ে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল কিনা এবং ফার্দার ফাইন্যান্সিয়াল যে লিঙ্ক আপগুলো আছে সেগুলো আমরা দেখব। জানেন তো, বাংলা একটা প্রবাদ আছে যে বাঁশের চেয়েও কঞ্চির দর বেশি। এই বাংলায় সেটাই যেন বারবার সত্যি বলে প্রমাণ করে ছাড়ছে সিভিক ভলেন্টিয়াররা। অভিযোগের পাহাড়। সিভিকদের মধ্যে কেউ কেউ নিজেদের বড় বড় পুলিশ কর্তার থেকেও বড় বলে মনে করছে। আইন প্রতিষ্ঠায় পুলিশকে যাদের সাহায্য করা কাজ, তারাই আইনের সব সীমা দিন দিন ছাড়িয়ে যাচ্ছে। পাঁশকুড়ার ক্ষত শুকিয়ে যাওয়ার আগে আবারও নতুন করে সিভিক ক্ষত। এবার ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর। এই চিঠিটার কথা মনে আছে? সরল মনে লিখে যাওয়া এক ছোট্ট ছেলের সুইসাইড নোট। মা, আমি চুরি করিনি। গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল এই ছোট্ট চিঠিটা। আবারও প্রশ্ন উঠেছিল সিভিক নিয়ে, তাদের দাপাদাপি নিয়ে। কারণ এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেই চুরির অপবাদ দিয়ে ওই ছোট্ট ছেলেটাকে রাস্তায় মারধর করা, কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছিল। চিপস সে চুরি করেনি,
সেটা সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট হয়ে যায়। কিন্তু চোখ খুলছে কোথায়? সিভিক মানেই যেন ধমক, সিভিক মানেই চমকানি। পাঁশকুড়ার মতোই ঘটনা এবার নদিয়ার শান্তিপুরে। বাড়ির গাছের ফুল তোলায় কান ধরে ওঠবস করানো হলো, গাছে বেঁধে মারা হলো এক মহিলাকে। দফায় দফায় কখনো বাড়িতে কখনো রাস্তায় অপমান করা হলো, আর সেই অপমান সইতে না পেরে আত্মঘাতী মহিলা। এবার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের সদস্যরা। ধমকানি চমকানি যেন ওদের মজ্জায়, রক্তে। তুই অনেক কিছু টর্চারিং করেছে, আবার আমার ভাই ঠেকাতে গিয়ে ফেলে দিয়েছে, বলছে তোরা কি জানিস আমরা কে, আমরা হচ্ছে পুলিশ, তোদের জেলে ভরতে পারি, অনেক কিছু বলেছে। যেহেতু অসীম মিলন করাতে হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, তাই বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে। ওই বাড়িতে মিলন করাতি নামে যিনি আছেন উনি সম্ভবত শান্তিপুর থানায় সিভিক পুলিশের কাজ করেন। উনি বলেন যে আমরা সিভিক পুলিশের কাজ করি, তোরা জানিস তোদেরকে যখন তখন আমরা জেল খাটাতে পারি, আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার, আমার হাত কতদূর জানিস। দিকে দিকে সিভিকের দাদাগিরির কথা আমরা শুনেছি, দেখেছি, কিন্তু তা বলে সিভিকের পরিবারের সদস্য। মুখ্যমন্ত্রীকে আমি বলছি, আপনার পুলিশ দপ্তর সবচাইতে বেশি বিপদে ফেলছে সাধারণ মানুষকে প্রতিদিন। আর ধরা ছোঁয়ার বাইরে পুলিশ অথবা সিভিক পুলিশ, কেন তার মাথায় আপনি খারাপ কাজ করলে সেগুলো খারাপ, কেউ সাপোর্ট করবে না, কিন্তু একটা খারাপের জন্য আপনি সবাইকে খারাপ বলে ধরতে পারেন না। মৃত মহিলার মেয়ের দাবি মা আত্মহত্যা করেনি, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে গোয়াল ঘরে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তার মাকে। পুলিশে অভিযোগ জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। কতদিনে বিচার হবে সেটাই দেখার, কারণ পাঁশকুড়ার ঘটনার ফল এখনো হাতে আসেনি। উল্টে মৃত ছেলেটার মাকে কেস তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। শান্তিপুরে শান্তি ফিরবে? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। ওষুধপত্রের দাম কিভাবে বাড়ছে আমরা জানি, সাধারণ মানুষের কখনো কখনো নাভিশ্বাস দশা। আর এমন সময় এমন একটা ঘটনা ঘটলো যা সত্যি আমাদের অবাক করছে। তারকেশ্বরের নাইটামাল পাহাড়পুর অঞ্চল, সেখানে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের একাংশ, তাদের দিকে কি অভিযোগ উঠছে জানেন? বাথরুমের চেম্বার, পুকুর পাড়, সেসব জায়গায় বেশ কিছু ওষুধ তারা ফেলে দিয়েছেন। বস্তা বস্তা ওষুধ এইসব জায়গা থেকে উদ্ধার হয়েছে, এবং এই ওষুধ কিন্তু মেয়াদ উত্তীর্ণ ওষুধ নয় সব, তার মধ্যে থেকে বেশ কিছু ওষুধ পাওয়া গিয়েছে যেগুলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ নয়। ফলে প্রশ্ন উঠছে যে এ কাজ তারা কেন করলেন? কোনো ভয়ে, কোনো আশঙ্কায়? গোটা বিষয়টা ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি এখনো পর্যন্ত খতিয়ে দেখছেন। এ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, সময় বলবে। পুকুর পাড়ে, শৌচাগারের চেম্বারে, বস্তায় ভরে কিংবা মুঠোয় করে ফেলে দেওয়া হয়েছিল গোছা গোছা ওষুধ। মূল্যবৃদ্ধির বাজারে ওষুধেরও দাম বেড়েছে বলে আপনার আমার পকেটের বোঝা বাড়ছে। ঠিক তখন এই ছবি ধরা পড়েছে হুগলির তারকেশ্বরের নাইটামাল পাহাড়পুর পঞ্চায়েতের নাইটা উপস্বাস্থ্য কেন্দ্রে। বস্তা বস্তা ওষুধ উদ্ধার হয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রের আশেপাশে এলাকা থেকে। এমনকি এখানে একটি পুকুরের পাশে বস্তা বস্তা ওষুধ উদ্ধার হয়। পাশাপাশি দেখা যাচ্ছে, আমরা যেটা দেখলাম, যে এখানে যে স্বাস্থ্যকেন্দ্রের যে চেম্বার আছে পিছন দিকে, অর্থাৎ আবর্জনা ফেলার সেই চেম্বার থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে ওষুধ। যখনই আসি তখনই বলছে ওষুধ নেই, আমরা এসে দেখছি এত ওষুধ পড়ে রয়েছে বস্তাতে। ওষুধগুলো তো আমরা চাইতে এসেছি, নেই ওষুধ, খালি বলবে নেই। ওষুধ আনতে হলে ওষুধ একদম দেবে না, খালি বলবে নেই, এখন নেই, এই বদ্দিপুরে যাও। শুধুমাত্র মেয়াদ উত্তীর্ণ নয়, এমন মেয়াদ আছে এরকম ওষুধ কিন্তু এখানে ফেলে রাখা হয়েছে এই চেম্বারে। গ্রামবাসীদের যেটা অভিযোগ, যে এখানকার যারা কর্মরত আছেন এবং চিকিৎসক যারা আসেন, তারা কিন্তু শুধুমাত্র নামমাত্র এখানে আসেন এবং ডিউটি করেন। ওষুধগুলো নুকতে ওই ঘরে কোণে রেখে আছে। 25-26 ওষুধগুলো সব অলরেডি ওখানে ভরা ছিল। ওষুধগুলো নিয়ে ওইখানে রেখেছে, বলছে একটা কিছু প্রবলেম আছে তাই আমরা রেখেছি। তাহলে প্রবলেম যদি এই ঘরের ভিতরে রাখু, ভিজিট আসার পরই ওরা এরকম করেছে। আগে খবর পেয়ে এসেছিলেন ব্লক স্বাস্থ্যকর্মীরা, তাদেরকেও পড়তে হয় ঘেরাওয়ের মুখে। এই ওষুধের ব্যাপারগুলো ওটা দিদিরা বলতে পারবে, তবে ওষুধের স্টক, সব ওষুধ তো সবসময় থাকে না। কিন্তু শুধু ওষুধ নষ্ট করা কিংবা লুকিয়ে রাখাই নয়, স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে মারাত্মক অভিযোগ করেছেন গ্রামবাসীদের একাংশ।
ওষুধ না দিলে কোনো মানুষ যদি কিছু কথা দুটো একটা বলে তখন স্টাফেরা কি বলে বাগদি পাড়া তো ওরা নিচু জাত, ওদের কত আচার ব্যবহার ভালো হবে, অমুক তমুক এরকম টাইপের কথাবার্তা। উপস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়ে অভিযোগ তো ছিলই, কিন্তু সেখানে জাত বিচার করে ওষুধ দেওয়া হয়। গ্রামবাসীদের একাংশের কি ভয়ঙ্কর অভিযোগ। এই সব কিছু নিয়ে তদন্ত হবে। অনেক রকম ইস্যু ছিল, মানে পরীক্ষা আস্তে আস্তে সমাধান হয়ে গেছে। মেয়াদ সহ যে সব ওষুধগুলো সেগুলো চেম্বারে পড়ে আছে। এখন ওষুধ পড়ে আছে। আমরা ওই স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকেই বলছি। আমি সেটা তো এখান থেকে বসে এই মুহূর্তে আপনাকে কমেন্ট করতে পারবো না, আমাকে তাহলে খোঁজ দিতে হবে, দিয়ে জানাবো। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, ঘেরাও মুক্ত হন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু প্রশ্ন থেকে গেল গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা নিয়ে। স্বাস্থ্য ভবন কি ইতিবাচক পদক্ষেপ করবে? প্রশ্ন এবং সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। হুগলির তারকেশ্বর থেকে সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা। সুপার প্রাইম টাইমে এবার ওয়েদার আপডেটের সময়। আগামীকাল কেমন থাকবে আমাদের শহরের আবহাওয়া ইন ডিটেল আপনাদের দেখাবো। পিসিআরকে বলবো ভার্টিক্যাল ওয়ালে সেই আপডেটটা প্লে করতে। দেখাবো আপনাদের এই মুহূর্তে আগামীকাল মানে রবিবার দিনভর কেমন থাকবে শহর কলকাতার আবহাওয়া। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং দিনভর দফায় দফায় বৃষ্টি হবে। মানে শনিবারও যেমন আকাশ অধিকাংশ সময় মেঘলা ছিল, কখনো জোরে কখনো আস্তে বৃষ্টি হচ্ছিল, তেমনই বৃষ্টি হবে। এই হচ্ছে রবিবারের আবহাওয়া। এই আপনাদের দেখাচ্ছি ঠিক রবিবার। এবার দেখাই আপনাদের হাওড়া, আমাদের শহর কলকাতা লাগোয়া হাওড়ার আবহাওয়া কেমন থাকবে। হাওড়ার আবহাওয়াতে সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস থাকবে, সেখানেও কিন্তু দফায় দফায় বৃষ্টি হবে। আপনাদের হাওড়ার আবহাওয়া দেখালাম। পরেরটা দেখাতে বলবো পিসিআরকে এই মুহূর্তে দীঘাতে কেমন থাকবে ওয়েদার আগামীকাল দিনভর। দীঘাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস, সেখানেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মানে কোনো রকম দিনভর হালকা নয়, একেবারে মাঝারি নয়, একদম ভারী বৃষ্টি হবে। দীঘার দেখালাম। এবার আপনাদের দেখাই দার্জিলিং, মানে উত্তরবঙ্গে চলে যাবো, একদম ওপরের দিকে রাজ্যের। ওপরে দেখায় আপনাদের দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা। এই হচ্ছে আপনাদের দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা। দিনভর থাকবে 19 ডিগ্রি থাকবে সর্বোচ্চ, সর্বনিম্ন থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। আর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকালও দিনভর রয়েছে। পরেরটা দেখাতে বলবো পিসিআরকে এই মুহূর্তে শিলিগুড়ি, মানে উত্তরবঙ্গে আর একটুখানি দেখাই। উত্তরবঙ্গের শিলিগুড়িতে সর্বোচ্চ 32 ডিগ্রি থাকবে তাপমাত্রা, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস থাকবে, সেখানেও কিন্তু দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরেরটা দেখাবো শিলিগুড়ির পর। এবার আসানসোল দক্ষিণবঙ্গে চলে আসি। সর্বোচ্চ দিনভর 31, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস, সেখানেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এরপরেরটা দেখাতে বলবো পিসিআরকে এই মুহূর্তে বোলপুরের তাপমাত্রা, মানে বীরভূমে সর্বোচ্চ 30, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস, সেখানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোলপুরের পর এবার দেখাবো আপনাদের কৃষ্ণনগরের তাপমাত্রা। সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস, সেখানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।